আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক প্রধান তামিম। প্রায় 2 বছর পর জনসম্মুখে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। 15 মার্চের পর মোট মৃত্যু বেড়ে 128 জন। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোয় দীর্ঘ লাইন। মালয়েশিয়া থেকে কাল আসছে 26,000 মেট্রিক টন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বে আপাতত চলবে বোর্ডের কার্যক্রম। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পুরো কার্যক্রমই মেইলের মাধ্যমে জানানো হয়েছে আইসিসিকে। গত বছরে 6 অক্টোবর হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচন। দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম বড় এ সংস্থার নির্বাচন নিয়ে কম জল খোলা হয়নি। প্রথমে ফারুক আহমেদ আসেন সভাপতি পদে, আবার তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। আবার সে ক্রীড়া পরিষদই মঙ্গলবার বিকেলে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জানায় বোর্ডের সবশেষ নির্বাচনে ছিল চরম অনিয়ম। কমিটি দেখতে পায় যে বিসিবি সভাপতি, সাবেক ক্রীড়া উপদেষ্টা এবং তার এপিএস সাইফুল ইসলামের সহায়তায় সমন্বিতভাবে ভোটিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। নির্ধারিত সময়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং একাধিক সংস্করণ প্রকাশ করা হয়। ক্যাটাগরি 1-এ প্রভাব বিস্তারের লক্ষ্যে অ্যাডহক কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে বিসিবির অযৌক্তিক হস্তক্ষেপ। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরি থেকে 23 জন পরিচালক নির্বাচিত হন। এনএসি থেকে মনোনীত হয়ে আসেন 2 জন। এনএসি ক্রীড়া পরিচালক জানান সব ক্যাটাগরি নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বাধীন 5 সদস্যের তদন্ত কমিটি। 8 সেপ্টেম্বর 2025 তারিখে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলার অ্যাডহক কমিটিতে মিস্টার আমিনুল ইসলাম বুলবুল এবং মিস্টার নাজমুল আবেদিন ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে তারা কাউন্সিলর পদ নিশ্চিত করতে পারেন এবং পরবর্তীতে বিসিবি পরিচালক পদে নির্বাচিত হতে পারেন। এটি ক্রীড়া উপদেষ্টা পক্ষপাত এবং প্রভাব প্রতিফলিত করে। এনএসি নীতিমালা 2018 এর 21 ধারা অনুযায়ী বোর্ডের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম ইকবাল ছাড়াও আছেন আরও 2 জন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন ও আতাহার আলী খান। এই অ্যাডহক কমিটি 3 মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করবে, পাশাপাশি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনা করবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে উপস্থাপন করা হয়। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ভোর রাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে, জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে 2 দিন রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে তাকে পাঠানোর নির্দেশ দেয়। তার যে জামিন চাওয়া হয়েছিল, তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়।
শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আমাদের সাবমিশন শুনে আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লেস টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। লালবাগ থানার হত্যা চেষ্টা মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 6টি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এ দায়িত্বে ছিলেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত উপসর্গ নিয়ে আরও অন্তত 11 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম সন্দেহে 1236 জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন 224 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। হামের হটস্পট বরগুনায় মঙ্গলবার সকাল 8টা থেকে টিকা দেওয়া শুরু হয়। প্রথম 2 দিনে 3000 শিশুকে টিকা দেওয়া হয়েছে। 24 ঘন্টায় এই জেলায় 15 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই হামের টিকার জন্য সর্বোচ্চ ভালো ডাক্তার চাই। আরো টিকা পাওয়ার সময় 2 বছর আগেও চলে গেছে, কিন্তু তারা সেই টিকা নিতে আসছে। সকালের পর থেকে আস্তে আস্তে ব্যাপকভাবে ভিড় বাড়ছে এবং লোকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে একজন। হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 123 জন। এই হাসপাতালে রাজশাহী বিভাগ ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছে। ব্রেকে আমরা কেবলমাত্র সাসপেক্টেড হামের জন্য ডেডিকেটেড রেখেছি এবং বাকি 6টি নন মিজলস যে অন্যান্য শিশু রোগীরা আইসিইউ এর জন্য আসে তাদের জন্য রেখেছি। এবং প্রাথমিক অবস্থায় আমাদের কিন্তু আইসিইউ সিরিয়ালটা 50 বা 60 এরকম থাকতো শিশুদের ক্ষেত্রে, এখন সেটি 10-এর নিচে নেমে এসেছে। ময়মনসিংহের 3টি উপজেলায় 2 দিনে 20,524 শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে 28 শিশু ভর্তি হয়েছে। ডাক্তার বলল যে বাবুর হাম হয়েছে, তারপরে হাসপাতালে নিয়ে এলাম। কিছু হলো না, তো মুখটা কয়ে গেছে। হামের টিকাটা লাস্টের এটা আমরা বুঝতে পারছি না বুঝার কারণে এরকম হয়েছে। ঠাকুরগাঁয়ে 24 ঘন্টায় 17 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার জন্য আরও 41 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরে 24 ঘন্টায় 29 শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9 জন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল নিয়ে গ্রাহক ভোগান্তি চলছেই। ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এমন অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী মঙ্গলবার সংসদে জানান, দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য সম্ভাব্য সব উৎসে অনুসন্ধান চলছে। দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। তার উপর জেলার 63টি ফিলিং স্টেশনের মধ্যে চালু আছে মাত্র 8 থেকে 10টি। বর্তমান পরিস্থিতিতে নওগাঁর সকল ফিলিং স্টেশনে চালু হলো ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ। যাদের কাছে বৈধ কাগজপত্র, রেজিস্ট্রেশন, লাইসেন্স এবং সাথে সাথে তাদের হেলমেট আছে কিনা এটা দেখা হচ্ছে। যাদের কাছে আমরা হেলমেট অথবা বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে আপনারা জরিমানা প্রদান করা হচ্ছে। জ্বালানি তেলের সংকট চলমান আছে কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো গ্রাহকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। পেট্রোল অকটেনের পর ডিজেলও রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে চট্টগ্রামের কিছু পাম্পে। এর ফলে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ গ্রাহকদের। না, তেল এখনো পাই নাই, তেলের জন্য আসছি। আমি 7টা থেকে লাইনে আছি আর কি, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে। তো 4.5 ঘন্টা লাইনে ছিলাম ভাইয়া, তো 4.5 ঘন্টার পর তেলটা ফুল পাইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সরবরাহ স্বাভাবিক রাখতে বুধবার রাতে মালয়েশিয়া থেকে 2টি জাহাজ পৌঁছানোর কথা চট্টগ্রাম বন্দরে। এর একটিতে রয়েছে 26,000 মেট্রিক টন পরিশোধিত অকটেন আর অপরটিতে 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল।
মঙ্গলবার সংসদে এক নোটিশের জবাবে জ্বালানি মন্ত্রী জানান, বর্তমানে ডিজেলের মজুদ রয়েছে 1,64,644 মেট্রিক টন এবং 30 এপ্রিলের মধ্যে আরও 1,38,000 মেট্রিক টন আসবে। এছাড়া অকটেনের 10,500 মেট্রিক টন এবং পেট্রোলের মজুদ রয়েছে 16,000 মেট্রিক টন। বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান রহিত বিল অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। পেট্রোল ডিজেলের দাম না বাড়ালেও এপ্রিল মাসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 202 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 227 টাকা 8 পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে খরচ বেড়ে যাওয়ায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতার সক্ষমতা কমবে। সেই সাথে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর রপ্তানি অর্ডার হারানোর শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা করার পরামর্শ বিশ্লেষকদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে 867 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শুধু উপসাগরীয় 6 দেশ থেকে এসেছে 480 কোটি মার্কিন ডলার, সৌদি আরব থেকে 131 কোটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 118 কোটি ডলার। এছাড়া ওমান থেকে 51 কোটি, কুয়েত থেকে 44 কোটি, কাতার থেকে 42 কোটি ও বাহরাইন থেকে 23 কোটি ডলারের প্রবাসী আয় আসে। আপাতত রেমিটেন্সের চাকা সচল থাকলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে রেমিটেন্সের ওপর চাপ আসতে পারে, যার প্রভাব পড়বে রিজার্ভের ওপর। এই কনফ্লিক্ট যদি প্রলংড হয় তখন আমাদের এই নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, অর্থাৎ ওখানে যদি জব কার্টেল হয় তাহলে তারা ফিরে আসবে। এই জন্য আমি দেখেছি সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু ডাইভার্সিফাই করা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে রপ্তানির অর্ডার হারানোর আশঙ্কায় রয়েছেন শিল্প মালিকেরা। ইউরোস্টেটের রিপোর্ট অনুযায়ী আমাদের কিন্তু ইউরোপের রপ্তানি কমেছে 25.5% এবং গত বছরের জানুয়ারির তুলনায় এই বছরের জানুয়ারিতে। আর মার্কিন ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে এটা আরও অনেক রকমের বড় ধরনের সংকটে পতিত হবে টোটাল রপ্তানি খাত। জ্বালানি সংকটে উৎপাদন ছাড়াও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সিপিডির গবেষক। যেই জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যের চাপটা, এইটাও নতুন করে আমার যে প্রতিযোগিতা সক্ষমতা আছে এটাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। অন্যান্য দেশের যতখানি নীতির জায়গা রয়েছে, স্পেস রয়েছে, সেইটা আমার নাই। সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য বাজেট ব্যবস্থাপনা। সামনের বাজেটটাকে আমি মনে করি যে অর্থনৈতিকভাবে অনেক বেশি রিয়েলিস্টিকভাবে এটাকে তৈরি করা উচিত। এই অবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে নীতি সহায়তা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশ্লেষকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত প্রবাসীদের পাঠানো আয়ে তেমন কোনো নেতিবাচক প্রভাব দেখা যায়নি। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা চলমান থাকলে ফরেন রেমিটেন্স বা প্রবাসীদের পাঠানো আয়ে দীর্ঘমেয়াদে প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাইরের শ্রম বাজারগুলো খুঁজে দেখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের আবু সাঈদ হত্যা মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। 24-এর গণ অভ্যুত্থানে সারা দেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল। আন্দোলনে নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ বেশ কয়েকজন। ওই সময়ের 6 জনকে হত্যার মামলায় গত 5 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মঙ্গলবার এ অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযুক্তদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী ও AJM নাসির উদ্দিন সহ 22 জনের নাম রয়েছে। আসামিদের মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেপ্তার রয়েছেন। বাকি 18 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সেই ঘটনায় সারা বাংলাদেশে একটা আলোচিত ঘটনা ছিল এবং আমাদের সেখানে দীর্ঘ তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে পুলিশ ইনভেস্টিগেশনের পরে রিপোর্ট সাবমিট করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ট্রাইব্যুনাল 2-তে আমরা ফর্মাল চার্জ
দাখিল করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এদিকে বহুল আলোচিত জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 9 এপ্রিল। রায়কে ঘিরে ট্রাইব্যুনালের সকল প্রস্তুতি শেষ হয়েছে। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ইনশাল্লাহ। প্রত্যাশিত রায় ইনশাল্লাহ আমরা পাবো বলে আমরা আশা করছি। শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট আসামি 30 জন। এদের মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে সকালের সেশনে 8টি বিল পাশ হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাশ করা হয়। বিলগুলোতে দফাবারি কোনো সংশোধনী প্রস্তাব ছিল না, তাই বিলের ওপর সংসদে কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা উত্থাপনের পর বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাশ হয়। একই সঙ্গে জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন 2026 বিলও পাশ হয়েছে। এর মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় গুমের অপরাধ বিচারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখন থেকে গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে যাওয়ার পথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। দেশে গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে দেশে 1,17,00,000-এর বেশি অর্থনৈতিক ইউনিট রয়েছে, যা 2013 সালের তুলনায় প্রায় 50% বেশি। তবে উদ্যোক্তাদের বড় অংশই মনে করেন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মূলধনের অভাব। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS প্রকাশিত অর্থনৈতিক শুমারি 2024-এর ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে শুমারির ফলাফল প্রকাশ করা হয়। সরকারের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং সেই ইজ অফ ডুইং বিজনেস হলে আমরা আশা করি যে ক্ষুদ্র এবং মাঝারি জায়গাটার একটা পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তনটা কীভাবে ঘটছে সেটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হচ্ছে, ফলে আম ও লিচু সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার 5টি এবং শিবগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নে শিলাবৃষ্টিতে বাগানে থাকা আমের ক্ষতি হয়েছে। নাটোরে ঝড় ও শিলাবৃষ্টিতে ভুট্টা এবং ধান ক্ষতির সম্মুখীন হয়েছে। নাটোরে বাগাতিপাড়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড় বৃষ্টিতে লিচু ও আমের অনেক গুটি ঝরে গেছে। সিংড়া কৃষি অফিস জানায়, আগামীকাল সকালে মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
বৈশাখী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বর্ণিল শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা টাউন হলে গিয়ে শেষ হয়। ঐতিহ্যবাহী বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি বাঙালি। শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। ছিল মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা। ঐতিহ্যবাহী পোশাক পরে ঐতিহ্যবাহী আমাদের দয় খেলা শুরু হয়, তারপরে পানি খেলা করি আমরা। ত্রিপুরাদের হচ্ছে বৈশু, আর হচ্ছে মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু। এরা বছরে শেষে মাত্র 3 দিনের জন্য আমাদের এই উৎসব পালন করা হয়। সবাইকে বৈশাখীর অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক প্রসঙ্গ, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে আজ রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়ার বিষয়ে ট্রাম্পের হুমকি নিয়ে এখন তোলপাড় চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের 8টি সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে একটি রেল সেতুতে হামলায় নিহত হয়েছে 2 জন। খারক দ্বীপেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের কিরিয়াত সামনা শহরের একটি স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে আলোচনা ও দর কষাকষি চলছে। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের আলটিমেটাম বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় শেষ হচ্ছে। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ, অ্যাডহক প্রধান তামিম। প্রায় 2 বছর পর জনসম্মুখে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। 15 মার্চের পর মোট মৃত্যু বেড়ে 128 জন। জ্বালানি তেলের জন্য পাম্পগুলোয় দীর্ঘ লাইন। মালয়েশিয়া থেকে কাল আসছে 26,000 মেট্রিক টন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।